হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এসইও ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 46 গুগল সার্চ কনসোল এনহ্যান্সমেন্ট এএমপি ব্রেডক্রাম্বস এন্ড রিভিউ স্নিপস। অর্থাৎ আজকে আমরা এসইও ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা আমরা ক্লাস 46 এর মধ্যে কি দেখব, আমাদের গুগল সার্চ কনসোলের মধ্যে যে এনহ্যান্সমেন্টের মধ্যে এএমপি ব্রেডক্রাম্ব এবং রিভিউ স্নিপের বিষয়টা কি, এই বিষয়গুলো কিভাবে কাজ করে আজকে আমরা সেই বিষয়ে ডিটেইল জানবো। দেখেন আমাদের এই টেকনিক্যাল এসইও আমাদের এই গুগল সার্চ করে ইনহ্যান্সমেন্ট ছাড়াও আমাদের কি টেকনিক্যাল এসইও আরো বিভিন্ন বিষয়ের উপর কিন্তু আমার চ্যানেলে এখানে ভিডিও দেওয়া আছে। তো আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওকে আমার চ্যানেল থেকে দেখতে পারেন। তাছাড়া কিভাবে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হয়, এমনকি একটা ই কমার্স সাইট বা ই কমার্স তৈরি করতে হয়, তার উপরে কিন্তু আমার চ্যানেলে পার্ট বাই পার্ট ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে সার্চ দিয়ে দেখতে পারেন। তাছাড়া যদি আপনারা আমার এখানে প্লেলিস্টে আসেন, প্লেলিস্টে আসলে আমার এখানে এসইও, তারপরে আপনার ই-কমার্স, এলিমিনেটর, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়া ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন টাইপের প্লেলিস্ট করা আছে। তো এই প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখলে আপনার ডিজিটাল মার্কেটিং এর উপর আরো অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা, যাই হোক, তার জন্য আমাদের আজকের ভিডিও শুরু করি। তার আজকে বলছি এখানে কি দেখবো, আমাদের টেকনিক্যাল এসইওর মধ্যে আমাদের গুগল সার্চ কনসোলের যে আমাদের ইনহ্যান্সমেন্ট, আমরা এই সেকশনের মধ্যে যে এমপি ব্রেডক্রাম্ব এবং রিভিউ স্টেপ, তো এই বিষয়গুলো আজকে আমরা জানবো। এখানে এই কাজগুলো আমাদের করার জন্য আমাদের প্রথমে গুগল সার্চ কনসোলে আসতে হবে। বাস আসার পর এখন গুগল সার্চ কনসোল থেকে যে আমরা কাজটা করার জন্য আমরা এখান থেকে এই যে আমরা একটা নিচ দিকে আসবো, আসার পরে আমাদের এই যে এখানে ইনভেস্টমেন্ট, এখান থেকে আমরা এই বিষয়গুলো আজকে জানবো। এছাড়া কিন্তু উপরের এই যে বিষয়গুলো দেওয়া আছে, এখানে আমাদের গুগল সার্চ কনসোল কিভাবে সেট আপ করতে হয়, তারপরে যে ওভারভিউ, পারফরম্যান্স, ইন্সপেকশন, তারপরে ইন্ডেক্সিং, এক্সপিরিয়েন্স, তা শপিং, তো এই বিষয়গুলোর উপর কিন্তু অলরেডি ভিডিও দেওয়া আছে। এই যে আপনার ক্লাস 45 এর মধ্যে দেওয়া আছে। এখানে আপনার কি এই যে শপিং, এখানে শপিং এর বিষয়টা 44 এর মধ্যে দেওয়া আছে কি আপনার সার্চ কনসোলের আপনার যে এক্সপিরিয়েন্সের বিষয়গুলো, কোর ওয়েব ভাইটালস, এইচটিটিপিএস, তারপরে আপনার আছে যে এখানে ইন্ডেক্সিং এর বিষয়গুলো আছে ক্লাস 43 তে। তারপরে আপনার ওভারঅল পারফরম্যান্স ইউরো সেকশন দেওয়া আছে 42 তে, আর 41 এর মধ্যে কিভাবে গুগল সার্চ সেটআপ করতে পারি। তো এখানে এই পাঁচটা ভিডিও থেকে আপনার গুগল সার্চ কনসোলে এই বিষয়গুলো দেখতে পারেন। তো এখান থেকে আপনারা চাইলে, তাছাড়া কিন্তু এখন আমরা আজকে বলছি কি এখান থেকে এই বিষয়গুলো আছে, আমরা এখানে নিজ দিকে আসলে আমরা কোন বিষয়টা দেখবো, এই যে এনহ্যান্সমেন্ট থেকে এই বিষয়গুলো জানবো। তো এখানে প্রথমে আমাদের জানতে হবে যে এনহ্যান্সমেন্টের বিষয়টা কি, এই বিষয়টা প্রথমে আমরা ক্লিয়ার হই। তো এটা জানার জন্য ধরুন আমরা এখানে গুগল ডক্সে আসলে আমরা সুন্দরভাবে লেখা আছে, একটা আমি পড়ি। গুগল সার্চ কনসোলের এনহ্যান্সমেন্ট সেকশনটি ওয়েবসাইটের কিছু বিশেষ ফিচার এবং পারফরম্যান্স নিয়ে বিশদ তথ্য দেয়। এটি মূলত ওয়েবসাইটের এসইও উন্নত করার জন্য সহায়ক এবং বিভিন্ন টেকনিক্যাল বিষয় নিয়ে গাইডলাইন্স দেয়। এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হলো। তা গুগল সার্চ কনসোল এনহ্যান্সমেন্টের কিছু প্রধান উপাদান। তো প্রধান উপাদানগুলো কি এনহ্যান্সমেন্টের আমরা জানি। এক নম্বর হচ্ছে মোবাইল ইউজেবিলিটি। তো এটি দেখায় আপনার ওয়েবসাইটটি মোবাইল ডিভাইসে কেমন কাজ করছে। গুগল মোবাইল ফ্রেন্ডলি সাইটটি পছন্দ করে এবং এটি আপনার সাইটের ব্যবহারযোগ্যতা নিয়ে রিপোর্ট দেয়, যেমন কোন পেজে মোবাইল ইউজারের জন্য সমস্যা হতে পারে। এটি হচ্ছে মোবাইল ইউজেবিলিটি বিষয়। তারপর 2 নম্বর আমাদের আছে কি ব্রেডক্রাম্ব। তো এটি এক ধরনের নেভিগেশন সিস্টেম যা সাইটের ইউজারকে সাহায্য করে সাইটের কাঠামো বুঝতে এবং সঠিকভাবে পেজগুলোতে যেতে। এই ফিচারটি সাইটের অভ্যন্তরীণ লিঙ্ক উন্নত করে এবং গুগল সার্চ রেজাল্টে আরো ভালোভাবে প্রদর্শিত হতে সাহায্য করে। তারপরে দেওয়া আছে সাইট লিঙ্ক সার্চ বক্স। তো এই বিষয়টা কি, এই ফিচারটি গুগল সার্চ রেজাল্টে পেজে দেখা যায়। এটি ব্যবহারকারীদের আপনার সাইটের মধ্যে সরাসরি সার্চ করার সুযোগ দেয়। এর মাধ্যমে আপনি আপনার সাইটের মধ্যে আরো সহজে প্রবেশ করতে পারেন। তাহলে আমরা এখানে এই বিষয়গুলো জানলাম। তারপর আমাদের এখানে দেওয়া আছে কি 4 নম্বরে এফএকিউ, হাউ টু এবং অন্যান্য স্কিয়া মার্কআপ। তো এখানে স্কিয়া মার্কআপের যে বিষয়গুলো আছে এগুলো কি গুগল সার্চ কনসোলে আপনাকে স্ট্রাকচার ডাটা সঙ্গে তথ্য দেয়, যেমন এফএকিউ, হাউ টু, রেসিপি ইত্যাদি। এটি গুগলকে সাহায্য করে যাতে আপনার সাইটের টুকরো টুকরো তথ্য আরো ভালোভাবে বুঝতে পারে এবং সঠিকভাবে প্রদর্শন করতে পারে। তারপরে কোর ওয়েব ভাইটালস। তো এই বিষয়টা কি, গুগল এই ফিচারটি দিয়ে আপনার সাইটে পেজ লোডিং স্পিড, ইন্টারঅ্যাক্টিভিটি এবং ভিজুয়াল স্টেবিলিটি নিয়ে রিপোর্ট দেয়। এটি আপনার সাইটের ব্যবহারকারীর অভিজ্ঞতা এবং গুগল সার্চ র্যাঙ্কিং এর জন্য গুরুত্বপূর্ণ। বাস তারপরে এটা কি লেখা আছে এখানে, কিভাবে এটি সহায়ক। তো এখানে যে উপরের বিষয়গুলো আমরা পড়লাম, এখানে যে ইনভেস্টমেন্টের এই প্রধান উপাদানগুলো। তো এখন আমাদের এটা কিভাবে সহায়ক সেই বিষয়টা আমরা জানি। এই তথ্যগুলো আপনার সাইটের ইউজার এক্সপিরিয়েন্স এবং এসইও পারফরম্যান্স উন্নত করতে সাহায্য করে। যখন আপনি এনহ্যান্সমেন্ট সেকশনের সমস্যা দেখতে পান, তখন আপনি সেটি সমাধান করতে পারবেন এবং আপনার সাইটকে আরো ভালোভাবে অপটিমাইজ করতে পারবেন। এটি মূলত আপনার সাইটের টেকনিক্যাল ও পারফরম্যান্স ইস্যুগুলো ধরতে সাহায্য করে, যাতে গুগল সার্চে আপনার সাইটের অবস্থান আরো শক্তিশালী হয়। তাহলে এখন আমরা ইনভেস্টমেন্ট সম্বন্ধে কিন্তু এখানে জানলাম যে ইনভেস্টমেন্টের বিষয়টা কি, তারপর এটার যে এখানে প্রধান কিছু উপাদানগুলো আছে সেগুলো আমরা জানলাম। তারপরে ইনভেস্টমেন্ট সম্বন্ধে আপনারা জানতে গেলে আপনাদের চ্যাটজিপিটি এসে আপনাদের এখানে যদি এসে সার্চ দেন হোয়াট ইজ জিএসটি মানে গুগল সার্চ কনসোল এনহ্যান্সমেন্টস বাংলা লেখা আমরা এন্টার প্রেস করি। এখন আমাদের এখান থেকে বাংলা চলে আসতেছে গুগল সার্চ কনসোল ইনভেস্টমেন্ট কি, এই যে এখানে তো সুন্দর লেখা আছে যে আমরা পড়লাম।
সার্চ এনহ্যান্সমেন্ট বিভাগটি আপনার ওয়েবসাইটের কাঠামোগত ডাটা, এটা স্ট্রাকচার ডাটা, এএমপি, মোবাইল ইউজেবিলিটি এবং অন্যান্য উন্নত ফিচার সম্পর্কিত তথ্য প্রদর্শন করে। এই বিভাগটি আপনার সাইটে সার্চ পারফরম্যান্স উন্নত করতে সহায়ক। তারপর এটার মূল ফিচারগুলো কি, যেগুলো আমরা অলরেডি পড়লাম এখানে, এই যে ফিচারগুলো মানে প্রধান যেগুলো পড়লাম সেই বিষয়গুলো কিন্তু এই দেখেন সুন্দরভাবে লেখা আছে। এই যে আপনার স্ট্রাকচার ডাটা, মোবাইল ইউজেবিলিটি, এমপি, ব্রেডক্রাম, তারপরে সাইট লিংক, সার্চ বক্স, ডিসকাশন ফর্ম, তারপর কিভাবে ব্যবহার করবেন, এই যে কিভাবে ব্যবহার করতে হবে এই যে এখানে দেখাইছে, বাংলা টিউটোরিয়াল, এই যে টিউটোরিয়াল দেওয়া আছে এখানে কিছু। তো এখান থেকে আপনার সার্চ দিয়ে ধরেন যে এইবার চ্যাট জিপিটি থেকে বা আপনার গুগল জেমিনিতে যাই লেখা দিল আপনার ইনহেন্সের বিষয়গুলো আপনি কোন কোন বিষয়গুলো আছে আপনারা জানতে পারবেন। বাস তারপর তো আমরা এখান থেকে কইরা এই বিষয় জানলাম। বাস এখন এটা আমরা জানার পরে তারপরে ধরুন আমরা এখান থেকে আমরা চলে আসি আমাদের এই যে গুগল সার্চ কনসোলে চলে আসি। আসার পরে এখন ইনভেস্টমেন্ট তার বিষয়টা আমরা জানার পরে এখন এটার মধ্যে আমাদের যে বিষয়গুলো আছে সেগুলো কি প্রথমে দেওয়া আছে এমপি। এখন আমরা যদি এই এমপি তে ক্লিক করি, বাস এমপি তে ক্লিক করলে এখন এমপি এর মধ্যে এখানে যে আমাদের ভ্যালিড ইনভ্যালিড ইউআরএল গুলো আছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাবো। তারাই কিন্তু আমাদের এই এমপি কি সেটা আমাদের বুঝতে হবে। তো এমপি এর বিষয়টা বোঝার জন্য আমি একটু যদি আমার এখানে গুগল ডক্সে চলে আসি, আসার পর নিচ দিকে আসো, তখন আমার এখানে সুন্দরভাবে লেখা আছে, আমি একটু পড়ি। এই যে এমপি এর বিষয় এখানে অনেক কিছু লেখা আছে, আমরা একটু পড়লে বুঝতে পারবো। তো এখান থেকে ধরুন আমার এমপি এর ফুল মিনিংটা কি, এসিলারেটেড মোবাইল পেজেস। তো এটা কি এখানে গুগল সার্চ কনসোল এমপি মানে এসিলারেটেড মোবাইল পেজ হলো একটি প্রযুক্তি যা মূলত মোবাইল ডিভাইসের জন্য পেজ লোডিং স্পিড দ্রুত করার জন্য তৈরি করা হয়েছে। গুগল সার্চ কনসোল এমপি সম্পর্কিত যে তথ্য প্রদান করে তা মূলত ওয়েবসাইটের এমপি পেজের পারফরম্যান্স এবং কোন সমস্যা শনাক্ত করার জন্য ব্যবহৃত হয়। তো এখন গুগল সার্চ কনসোল এমপি সেকশনে আপনাকে জানায় আপনার সাইটে থাকা এমপি পেজগুলো সঠিকভাবে ইন্ডেক্স হচ্ছে কিনা। যদি কোনো টেকনিক্যাল ইস্যু বা গণনা সমস্যা থাকে সেটি জানিয়ে দেয় যাতে আপনি তা দ্রুত ঠিক করতে পারেন। এমপি পেজের কি অবস্থা, যেমন লোডিং সময়, ইউজার ইন্টারঅ্যাকশন ইত্যাদি। তারপরে এরর অথবা ওয়ার্নিং সম্পর্কিত তথ্য যা আপনাকে পেজের বিভিন্ন ত্রুটি বা সমস্যা দেখায়। তো এমপি সেকশনে গেলে আমাদের কোন কোন বিষয়গুলো জানায় সেগুলো কিন্তু এখানে লেখা আছে, এই বিষয়গুলো আমাদের জানায়। তো এখন আমাদের এমপির উপকারিতা রাখি যে আমরা এমপি ব্যবহার করি, তো সেই ক্ষেত্রে আমাদের দ্রুত লোডিং হয়। তো আমাদের এমপি পেজগুলো মোবাইল ডিভাইসে খুব দ্রুত লোড হয়, এটি ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করে এবং এসইও তে সহায়ক। তারপরে গুগলের প্রাধান্য, গুগল এমপি পেজগুলোকে পছন্দ করে এবং এটি সার্চ রেজাল্টে দ্রুত প্রাধান্য দেয়, বিশেষ করে নিউজ সাইটগুলোর জন্য। তারপরে কি 3 নম্বরে কি এসইও এর উন্নতি, দ্রুত লোডিং এবং ভালো ব্যবহারকারীর অভিজ্ঞতা গুগলের সার্চ র্যাঙ্কিং এ সহায়তা করে। এগুলো হচ্ছে এমপির উপকারিতাগুলা। তারপর আমাদের গুগল সার্চ কনসোলে এমপি সম্পর্কিত সাধারণ রিপোর্টগুলো। তো আমাদের এই গুগল সার্চ কনসোলে এমপির আমাদের গেলে কোন কোন রিপোর্টগুলো আসে, তো এখানে 1 নম্বরে কি ভ্যালিড এমপি পেজ। তো এই বিষয়টা কোনটা, ভ্যালিড এমপি পেজ কোনটা, যে গুগল সার্চ কনসোল দেখায় কতটি এমপি পেজ ভ্যালিড এবং গুগল সার্চ ইন্ডেক্স সঠিকভাবে প্রদর্শিত হচ্ছে। তো এই বিষয়টা কোনটা, আমরা যদি একটু ধরনের এমপি তে আসি, আসার পরে এই যে আমাদের ভ্যালিড, তো এমপির মধ্যে এই যে ভ্যালিড যে এগুলো আছে আমাদের যে পেজগুলো মানে ইউআরএল দেখার জন্য এখান থেকে ভ্যালিড আসার পরে এই যে নিচে আসলে ভিউ ডাটা অ্যাবাউট ভ্যালিড এমপি পেজ, আমরা এখানে ক্লিক করলে তাহলে আমাদের 6টা পেজ আছে। এখানে আমাদের যে ভ্যালিড, এই যে আমাদের মোবাইল ভার্সনে যেগুলো কি করতে পারবে, যে পেজগুলো বা পোস্টগুলো ইজিলি ভিজিটররা দেখতে পারবে তাদের মোবাইল থেকে। তো এখানে সেই ভ্যালিড ইউআরএল এখানে দেখাচ্ছে, এটা লাস্ট কয়েকটা ডিটেক্টর সেগুলো কিন্তু আপনারা দেখতে পারেন। বাস এখন ধরুন এগুলো হচ্ছে ভ্যালিড, আর এখানে একটু গ্রাফ আকার দেখতে পারেন। এখান থেকে এই যে গ্রাফে গেলে আপনি এখানে কোনটা কয় তারিখে সেগুলো আপনার এখানে দেখাবে। তারপরে ধরেন আপনারা এখান থেকে চাইলে এই ইউআরএল গুলো আপনি এখানে চাইলে ইচ্ছা করলে কি করতে পারেন, আপনি এখান থেকে শেয়ারও করতে পারেন, এক্সপোর্ট করতে পারেন। এক্সপোর্ট এসে আপনি এখান থেকে কোন ফরম্যাটে করবেন, সেটা করবেন না এক্সেল করবেন না সিএসভি তে করবেন। তো এখানে যদি আমি ধরেন যে কি করি, ধরেন আমি গুগল শিটে করব, গুগল শিটে ক্লিক করলাম, তো গুগল শিটে কিন্তু আমার এটা এখান থেকে এক্সপোর্ট হয়ে যাচ্ছে। বাস এই ধরনের গুগল শিটে চলে আসছে। আসার পর এখানে ডেট পেজ এইভাবে দেখাচ্ছে। তো আমরা নিচে আসলে কিন্তু এটা চার্ট দেখাচ্ছে, কিন্তু আমরা টেবিল আসলে তো টেবিলের ভিতর থেকে আমরা কিন্তু ইউআরএল গুলো দেখতে পাচ্ছি, যেখানে ইউআরএল গুলো টান দেন এদিকে, এই যে ইউআরএল গুলো আর ডেট গুলো এখান থেকে চাইলে আমরা গুগল শিটে বা এক্সেলে বা সিএসভি যে ফরম্যাটে আপনি ডাউনলোড করে নিতে পারেন আপনি চাইলে। বাস এটা তারপরে চাইলে শেয়ার, আমরা যে শেয়ার অপশন এসে এখান থেকে ধরুন আপনি এটা লিংকটা অন করে দিয়ে আপনি চাইলে এই ভ্যালিড এমপির যে ইউআরএল গুলো আছে সেগুলো আপনি চাইলে কপি লিংকটা কপি করে আপনি চাইলে আপনার যে কোনো ফ্রেন্ড বা যে কোনো জায়গায় আপনি শেয়ারও করতে পারেন ফ্রেন্ডের কাছে, বা আপনি যে কোনো সোশ্যাল মিডিয়া শেয়ার করতে পারবেন। তো এই অপশন আমরা শেয়ার করবো না, এটা আমরা ডান করে দিলাম। বাস তারপর এখান থেকে আমাদের লাস্ট আপডেট কয়েছে কয় তারিখে, আজকে হয়েছে আমাদের এখানে 28 তারিখ, 27 তারিখে লাস্ট আপডেট। সেই ডাটাগুলো আমাদের কিন্তু এখানে দেখাচ্ছে আমাদের এমপি। বাস এটা হচ্ছে এই বিষয়টা। তারপর আমরা এমপি তে আসার পরে তো এটা ভ্যালিডের ক্ষেত্রে ধরেন এখান থেকে তার সার্চ করা চাইলে আপনার ইমপ্রেশনে ক্লিক করে আপনি ইমপ্রেশন দেখতে পারেন, এখান থেকে ইমপ্রেশন অপশন দেওয়া আছে। তো এই ভ্যালিডের এই ডাটাগুলো দেখার পরে আমাদের যদি ইনভ্যালিড থাকে, যে এমপির আমাদের ইনভ্যালিড ডাটা থাকে সেগুলো কিন্তু দেখাবে। আমার এখানে ইনভ্যালিড ডাটা না, জিরো দেখাচ্ছে। তো এখন আমরা আবার যদি একটু এখানে আসার পরে ধরুন ইনভ্যালিড এমপি পেজের ক্ষেত্রে কি দেখায়, এটা আভ্যন্তরীণ এমপি পেজ সমস্যা। এখানে গুগল সেই এমপি পেজগুলোর তালিকা দেখায় যেগুলোর মধ্যে ত্রুটি রয়েছে। এর মধ্যে বিভিন্ন সমস্যা হতে পারে, যেমন এমপি এস্টিমেট সঠিক নয় বা প্রয়োজনীয় ফিচার মিসিং,
তো এরকম যদি কোনো এরর থাকে সেই ক্ষেত্রে আমাদের সেই ডাটাগুলো আমরা ইনভ্যালিড থাকে সেগুলো দেখতে পাবো, কারণ আমাদের ইনভ্যালিড নাই এখানে। বাস তারপর আমাদের এমপি এরর এবং ওয়ার্নিং, ত্রুটি এবং সতর্কতা। যদি কোনো এমপি পেজে অ্যাডভান্স বা সাধারণ ত্রুটি থাকে গুগল তা রিপোর্ট করে, যেমন এমপি পেজের মধ্যে কিছু প্রপার্টি বা ফাইল খুঁজে না পাওয়া বা ইনফ্লুয়েট করা হয়নি এমন কোনো স্ক্রিপ্ট, তো সেগুলো থাকলে সেগুলো কিন্তু আমরা এখান থেকে ইনভ্যালিড সংক্রান্ত সমস্যা থাকলে সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পারবো। তাহলে আমাদের তো নাই, এখানে এই যে গুড জব দেখাচ্ছে 90 ডেজের মধ্যে কোনো ইস্যু খুঁজে পায় না। বাস এখন আমরা আবার এখানে আসি। তারপর এমপি এরর কিভাবে ঠিক করবেন, এমপি এরর যদি থাকে তাহলে ঠিক করার জন্য কি করতে হবে, গুগল সার্চ কনসোল এমপি পেজে ত্রুটি দেখানোর পর আপনি সংশোধন করতে পারেন নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করে। তো কি কি ধাপ, এমপি এইচটিএমএল কোডের সমস্যা থাকলে সঠিক কোডিং নিশ্চিত করুন। এমপি পেজের জন্য প্রয়োজনীয় উপাদান যেমন স্ক্রিপ্ট অ্যাসিংস ফিচার সঠিকভাবে ইমপ্লিমেন্ট করুন। তো আমাদের এই ফিচারটি ইমপ্লিমেন্ট করতে বলতেছে। তারপরে সার্ভারটা সঠিকভাবে কাজ করছে কিনা চেক করুন। তো এমপি এরর ঠিক করার জন্য আমাদের এই স্টেপগুলো ফলো করতে বলতেছে, এগুলো করলে আমাদের ঠিক হয়ে যাবে। তারপর এমপি এবং এসইউ, গুগল সার্চ কনসোল এমপি পেজগুলোকে অগ্রাধিকার দেয়, কিন্তু শুধুমাত্র এমপি ব্যবহার করলে এসইউ তে উন্নত হবে না। আপনাকে কন্টেন্টের গুণমান, ব্যবহার করার অভিজ্ঞতা এবং অন্যান্য এসইউ ফ্যাক্টরগুলোর উপরও মনোযোগ দিতে হবে। তো এই বিষয়গুলো হচ্ছে আমাদের এমপির বিষয়। তো এখানে এমপির যে এই বিষয়গুলো আমরা এখান থেকে এই যে জানলাম, এগুলো কি ভ্যালিড ইউআরএল গুলো পাশাপাশি ইনভ্যালিড তাহলে কি করতে হবে সেগুলো জানলাম। তো এখন আমরা এমপির এই টোটাল বিষয়টা মূলত এখানে কি, যে এখন আপনার যে ওয়েবসাইটটা থাকবে সেই ওয়েবসাইটটা কিন্তু আমরা যদি এমপি সেট আপ করি, যেমন এখানে এমপি কিভাবে সেট আপ করতে সেটার উপর কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা এখানে সার্চ দেন, এসে এমপি লিখে এখানে সার্চ দিলে দেখবেন, সার্চ দিলে আমার এখানে এই যে এমপির ভিডিও চলে আসছে। ক্লাস 40 এর মধ্যে কিভাবে এমপি সেট আপ করতে হয় ওয়ার্ডপ্রেসের জন্য, সেই ভিডিওটা দেখলে কিন্তু এমপি আপনি সেট আপ করে সেটা ক্লিয়ার দিতে পারবেন। তো এই যে এমপি যদি আপনার এই সাইটের ভিতরে সেট আপ করা থাকে, তো এখন সেই ক্ষেত্রে কিন্তু আপনার সাইটটা দুইটা আপনার কি ভার্সনে বিভক্ত হয়ে যায়, একটা মোবাইল ভার্সন, একটা হচ্ছে আপনার নর্মাল যে ভার্সনটা ডেস্কটপ ভার্সন। তো এখন এই যে আপনার এমপি যে আপনি সেট আপ করবেন, এমপিটা কি ওয়ার্ডপ্রেস যে কোম্পানির, এই এমপি কিন্তু একই কোম্পানি, তো একটা প্লাগইনস। তো এই এমপি কিন্তু গুগল একটা প্রযুক্তি, গুগল আমাদের সাপোর্ট করে আমাদের সাইডে এমপি ব্যবহার করার জন্য। তো এই এমপি আপনি এটা ধরেন যে ব্যবহার করলে আমাদের দুইটা ভার্সন হয়ে যায়, তো একটা মোবাইল ভার্সন, একটা আমাদের ডেস্কটপ নরমাল ভার্সন তৈরি হয়ে যায়। তো এখন এই যে এমপি এখানে যদি আমাদের গুগল বলে সাজেস্ট করে, কখন সাজেস্ট করে, যে এখন যদি মনে করেন আপনি সাইটটার মধ্যে আপনার মোবাইল ফ্রেন্ডলি করছেন, মেটা ভিউ ব্যবহার করছেন, তো সেগুলো ব্যবহার করার পরে যদি আপনার মোবাইলের ইউজাররা আপনার সাইটের পেজ গুলো বা পোস্ট গুলোকে তারা দেখা গেছে কি ঠিক মতো দেখতে পারতেছে না, মানে কন্টেন্ট গুলো এলোমেলো হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনি এমপি ব্যবহার করলে আপনার কি হয়ে যাবে, এখানে আপনার যে টোটাল আপনার সাইটের যে ইটা আছে ডিজাইনটা, সাইটের ফ্রেমওয়ার্কটা কিন্তু কিছুটা একটু এলোমেলো হয়ে যায়। কিন্তু এতে এলোমেলো হয়ে গেল মোবাইল ইউজাররা কি করতে পারে, আপনার সাইটের যে কন্টেন্ট গুলো আছে তারা খুব মানে দ্রুত, মানে খুব ফাস্টলি ভাবে তারা দেখতে পারে, মানে দেখাটা ইজি হয়ে যায়, মানে আপনার সাইটটাকে দেখতে পারে মোবাইল ভার্সনে। কিন্তু সাইটে দুইটা ভার্সন হয়ে যায়, কিন্তু দুইটা ভার্সন হয়ে গেল, যেহেতু সাইটটাকে আমাদের স্মুথলি দেখার জন্য আমাদের এমপি ব্যবহার করলে আমাদের মোবাইল ইউজাররা খুব ইজিলি ভাবে আমাদের সাইটটাকে দেখতে পারে। তো এখন ওই ভার্সনে, কিন্তু আবার ধরেন এখানে ডেস্কটপ ভার্সনে তো নর্মালি ইজিলি ডেস্কটপের ইউজাররা দেখতেই পারে। তো এখন এটা হচ্ছে আমার এমপির বিষয়টা। তো এমপি সম্পর্কে বলছি, আপনারা এখান থেকে সার্চ দিয়ে এসে এমপি ভিডিও দেখলে আরো বিষয়গুলো ক্লিয়ার দিতে পারবেন। তো এখন যদি মনে করেন এখানে আপনার সাইটের মধ্যে আপনি যদি এখানে এমপি ব্যবহার করেন, তো সেই ক্ষেত্রে আমি এখানে এই যে বিষয়গুলো বলছি এখানে, তো সেই ধরনের আপনারা এখানে সুবিধা পাবেন। পাশাপাশি ধরেন এখানে কিছু অসুবিধা আছে, যেমন আপনার সাইটের যে এখানে মেইন আপনার যে এখানে স্ট্রাকচারটা বা আপনার যে ইটা থাকে, ডিজাইনটা থাকে, সেটা কিন্তু কিছুটা এখানে কি হয়ে যায়, আপনার একটু হালকা হয়ে যায়। তো আপনার কমপ্লিট ডিজাইনটা থাকে না, তো হালকা হয়ে গেল। ধরুন খুব দ্রুত গতিতে মোবাইল ইউজাররা কি আমাদের সাইটটা তারা দেখতে পারে মোবাইলের ডিভাইস থেকে। তো এইটা হচ্ছে আপনার এমপি সুবিধা, পাশাপাশি একটা অসুবিধা আছে। তো এটা কিন্তু গুগল কিন্তু আমাদের সাপোর্ট করে, যেহেতু গুগলের প্রযুক্তি আমাদের এমপি ব্যবহার করার জন্য। তো এখন এমপি ব্যবহার করলে আমাদের সাইটে সেই ক্ষেত্রে আমাদের ভ্যালিড যে ইউআরএল গুলা কোনগুলো থাকে সেগুলো দেখতে পারি, আর ইনভ্যালিড থাকলে ইনগুলো দেখতে পারি। তারপর এটা ধরেন আমরা সলভ করার জন্য এরর থাকলে সেগুলা কিভাবে, যে এরর গুলা কিভাবে ঠিক করতে হবে, তারপর আপনার কোন ধরনের এরর গুলা আপনার রিপোর্ট গুলা দেখায় সেগুলো কিন্তু আমরা এখান থেকে জানতে পারলাম। তো এটা হচ্ছে আমাদের এখানে এমপির বিষয়টা আমাদের গুগল সার্চ কনসোলে। তাহলে আমরা এমপির বিষয়গুলো আমরা ডিটেইলস জানলাম এখানে। তারপরে থাকলে এটা কিভাবে দেখতে হবে, কিভাবে এটা ঠিক করতে হবে, তারপরে এক্সপোর্ট করতে পারি, সেই বিষয়গুলো আমরা এখান থেকে জানলাম আমাদের এনহ্যান্সমেন্ট থেকে এমপির টোটাল বিষয়টা। তো এমপির পরে আমাদের এখানে গুগল সার্চ কনসোল এনহ্যান্সমেন্ট কি আছে আমাদের ব্রেড কাম। তো এই ব্রেড কামটা কি, এই ব্রেড কামটা আমাদের জানার জন্য আমরা যদি একটু এসে আমরা এখানে চ্যাটজিপিটি এখানে সার্চ দিই যে হোয়াট ইজ ব্রেড কামস, CRUMBS, ব্রেড কামস আমরা বাংলা লেখা দেই, বাস্তবে কিন্তু এখান থেকে আমরা সুন্দরভাবে পড়তে পারবো ব্রেড কামের বিষয়টা কি। এই যে ব্রেড কাম হলো একটা নেভিগেশন উপাদান, যা একটি ওয়েবসাইটের ব্যবহারকারীর সাইটের কাঠামো বা দৃষ্টিভঙ্গি বুঝতে সাহায্য করে। এটি সাধারণত পেজের উপরের দিকে একটি ট্রেল পথ হিসেবে দেখায়, যা মূল পেজ থেকে সাব পেজ পর্যন্ত সংযোগ স্থাপন করে। ব্রেড কামের
বৈশিষ্ট্যগুলো কি, নেভিগেশন সহায়তা, ব্রেড ক্রাম্ব ব্যবহারকারী দেখায় তারা কোথায় আছে এবং তারা ওয়েবসাইটের অন্য কোনো পেজে কিভাবে যেতে পারে, এটি সাইডে নেভিগেশন কে সহজ করে। এসএস সুবিধা, এই যে লেখা আছে এখানে, মানে এটার যে বলছে ব্রেড ক্রাম্বটাকে মূলত নেভিগেশনের একটা বিষয়। কিরকম, যেমন আমি ধরুন আমার এই যে এখানে একটা ই কমার্স সাইটে চলে আসলাম, আসার পরে ধরুন এখন আপনার যদি একটা ই কমার্স সাইট থাকে, সেই ক্ষেত্রে এখানে আপনার কি থাকবে, ই কমার্স সাইটে আমাদের একটা মানে আপনার কি থাকে, একটা ব্রেড ক্রাম্ব সাজানো থাকে। তখন কিরকম, যেমন এখান থেকে এই সাইটটা আসার পরে এই যে শপ বা ডিপার্টমেন্টে গেলে এখানে বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট দেওয়া আছে। যেমন আমি যদি যাই কনজিউমার ইলেকট্রনিক্সে যাই, যার পরে এই যে এদিকে আসলে দেখেন এটার মধ্যে সাব ক্যাটাগরি অডিও এন্ড স্পিকার, তারপরে ভিডিও ক্যামেরা, তারপরে এটার মধ্যে সাব সাব ক্যাটাগরি, তারপরে গেলে প্রোডাক্ট দিতে পারি। তো এইভাবে ছাড়া যদি আমি এখানে ক্লিক করি, এই কনজিউমার ইলেকট্রনিক্স আমি ক্লিক করার পরে এখানে কিন্তু এই কনজিউমার ইলেকট্রনিক্স এর এই যে এটার ভিতরে এটা অডিও স্পিকার, ভিডিও ক্যামেরা, গ্যাজেট সব এগুলো হচ্ছে এটার সাব ক্যাটাগরি। এখানে আমি অডিও স্পিকারে ক্লিক করলাম, ক্লিক করার পরে এটার মধ্যে আমি কি এই যে ধরেন এখান থেকে অডিও স্পিকার আসার পরে এইটার পরে হোম থিয়েটার আছে, ব্লুটুথ স্পিকার, এটা হচ্ছে এটার সাব সাব ক্যাটাগরি। আমি সাব সাব ক্যাটাগরিতে ক্লিক করলাম, করার পর এখন আমি চলে আসছি এখানে কোথায়, এখানে যে হোম থিয়েটার, এটা ক্লিক করার পর এটার ভিতরে যে প্রোডাক্টগুলো আমি দেখতে পাইতেছি এখানে। তাইলে আমি এখানে যে আসলাম, এই যে উপরে ধরেন এখানে আমার এই যে অ্যাড্রেস বারের মধ্যে হোম থিয়েটার, অডিও স্পিকার, তো এখান থেকে কিন্তু এই যে এইভাবে ইউরোটা দেখাচ্ছে। তাহলে আমি কিভাবে এই জায়গায় আসলাম, এখানে এটার পথটা কিভাবে দেখাইছে, তাহলে পথটা কি, প্রথম আমার মেন এখানে আমার ইউজ এখানে ইতে ছিলাম, সাইডে ছিলাম, তারপর ইলেকট্রনিক্স ক্যাটাগরিতে ঢুকছি, তারপর আমি এখান থেকে অডিও স্পিকার আসছি, হোম থিয়েটার, আমার কিন্তু একটা পথ দেখাইছে। এইভাবে এখানে আমি কি করলাম, এই হোম থিয়েটারের এই প্রোডাক্টগুলো দেখতে পাই, তারপরে প্রোডাক্টটা ক্লিক করে যখন প্রোডাক্ট যাইতে পারি, যাই সে প্রোডাক্ট ভালো লাগলে আমি এটা পারচেজ করতে পারি। তো এখানে এই যে এখানে যে পথটা দেখাইছে, এইটাই মূলত এখানে কি, যে আপনার ব্রেড ক্রাম্ব মানে নেভিগেশন সিস্টেমটা। তো এখন একজন ইউজার চাইলে আবার কি করতে পারে, এই পথ থেকে সামনের দিকে আসলো, আবার চাইলে এই পথ থেকে তারা আবার পিছন দিকে আসতে পারে, পিছন দিকে আসতে পারে। তো এখন এই যে পিছন দিকে আসতে পারে, এখানে যে ভিডিও দেখাচ্ছে, আমি যদি এখানে যে কোনো একটা ক্যাটাগরি সাব ক্যাটাগরিতে ক্লিক করি, তাহলে এই যে নিচে কিন্তু দেখাই, দেখেন এই জায়গায় আসলে নিচে কিন্তু একটা ইউরো দেখা, যেমন আমি এখানে মাউস পয়েন্টার দেখাচ্ছে, এই জায়গায় আমি যেখানে যাই যে কোন জায়গায় আছি বর্তমানে, এই যে আমি কোন জায়গায় আছি সেখানে কিন্তু এই নিচেও আমাকে এখানে পথটা দেখা যাচ্ছে, আমি এই জায়গায় আছি, এখান থেকে আমি যেখানে যাই, এই যে এখানে যাই, এখানে যাই, এখানে যাই, যেখানে যাই নিচে কিন্তু দেখায়। বা আমি যেখানে ক্লিক করবো, ধর আমি যদি এখানে ক্লিক করি, অডিও স্পিকারে ক্লিক করলাম, ক্লিক করলে কিন্তু আমি নিচেও আসে, এই যে উপরে কিন্তু ইউরল দেখাচ্ছে। তো এখানে ধরো তারপরে এই যে আসলে আমি কোন জায়গা থেকে আসছি, হোম থেকে অডিও স্পিকার আসছি। তো এই যে এখানে যে এই যে আপনার একটা ই কমার্স সাইটের মধ্যে এই যে ইউরলটা দেখায় যে ক্যাটাগরি সাব ক্যাটাগরি সাব সাব ক্যাটাগরি, তারপর আমরা এখান থেকে পরেরটা যাই। তো এখানে এই যে দেখানোর যে আপনি ক্যাটাগরির যে বেস সিস্টেমটা মানে নেভিগেশন যে সিস্টেমটা, এইটা মূলত আমাদের এখানে ব্রেড ক্রাম্ব। তো আমাদের এখান থেকে তো এটা আমাদের ই কমার্স সাইটেও বা আমাদের এখানে বিভিন্ন যে ব্লগ সাইটেও যে ব্লগ ক্যাটাগরি থাকে, সেখানে কিন্তু আমরা এরকম নেভিগেশন সিস্টেম দেখতে পারি। তো এইটা হচ্ছে আমাদের বিষয়টা, এখানে ব্রেড ক্রাম্বের বিষয়টা। তো এখানে এই যে ব্রেড ক্রাম্ব আমাদের এখানে সাইডে যদি ব্যবহার করা থাকে, এখন আমাদের সাইডে যদি আমরা এখানে ব্রেড ক্রাম্ব, এটা কি আমাদের একটা স্কেমা মার্কআপ। তো ব্রেড ক্রাম্ব স্কেমা মার্কআপ আমরা যদি আমাদের সাইডে ব্যবহার করে থাকি, তো সেই ক্ষেত্রে এখানে কি আমাদের কোন কোন এখানে ইউআরএল এর ভিতরে মানে কোন কোন আমাদের প্রোডাক্ট বা প্রোডাক্ট ক্যাটাগরির ভিতরে এই ব্রেড ক্রাম্ব ব্যবহার করা আছে, সেগুলো কিন্তু আমরা গুগল সার্চ কনসোলে এসে এই ব্রেড ক্রাম্বে গেলে কিন্তু আমাদের সেই ভ্যালিড ইউআরএল গুলা, আর যদি কোনো এখানে ইউআরএল এর মধ্যে আমাদের ইনভ্যালিড আমাদের ব্রেড ক্রাম্ব থাকে, যে ব্রেড ক্রাম্ব আমরা ঠিক মতো ব্যবহার করি নাই, মানে ব্রেড ক্রাম্ব আমরা যে স্কেমা তৈরি করছি সেটা ঠিক মতো প্রপারলি তৈরি করা হয় না, সেই ক্ষেত্রে ওই ইনভ্যালিড যে আমাদের যে ক্ষেত্রগুলোতে মানে ইনভ্যালিড কোন আমাদের ইউআরএল এর ক্ষেত্রে যে কি আছে, যে প্রবলেম গুলো আসছে কোন কোন ইউআরএল, সেগুলো ইনভ্যালিড গেলে আমরা দেখতে পারি। আবার ইনভ্যালিড আছে 22টা ইউআরএল আমাদের এখানে দেখাচ্ছে, আর আমাদের এখানে ভ্যালিড আছে 64টা। তো এখানে আমরা এই ইউআরএল গুলো দেখার আগে আমরা এখান থেকে এই ব্রেড ক্রাম্ব সম্বন্ধে আমরা এই গুগল ডক্স এর ভিতরে আমাদের এখানে কিছু লেখা আছে, এগুলো একটু আমরা পড়ে আমরা আরেকটু ব্রেড ক্রাম্ব সম্বন্ধে জানি, তারপর আমরা এখান থেকে গুগল সার্চ করতে এসে আমরা ভ্যালিড ইনভ্যালিড ইউআরএল গুলো দেখবো। তো এখানে আসার পর আমরা ব্রেড ক্রাম্ব সম্বন্ধে কি লেখা আছে পড়ি। গুগল সার্চ কনসোল ব্রেড ক্রাম্ব সম্পর্কে জানা, এটি আপনার সাইটে নেভিগেশন কাঠামো, যেটা আমরা অলরেডি জানলাম, এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুগল সার্চ কনসোলে ব্রেড ক্রাম্ব সেকশন আপনাকে জানাই দেয় যে আপনার সাইটে ব্যবহৃত ব্রেড ক্রাম্ব নেভিগেশন সঠিকভাবে কাজ করছে কিনা এবং সেখানে কোনো ত্রুটি বা সমস্যার অস্তিত্ব আছে কিনা। ব্রেড ক্রাম্ব নেভিগেশন কি? তো ব্রেড ক্রাম্ব হলো এমন একটা নেভিগেশন ফিচার বা ব্যবহারকারীর সাইটের কাঠামো বুঝতে সাহায্য করে। এটি সাইটের পাতার মধ্যে সম্পর্কিত লিঙ্ক দেখায়, যাতে ইউজাররা সহজে মূল পেজ থেকে সাব পেজে বা সাব পেজ থেকে অন্য পেজে যেতে পারে। যেটা আমরা এখান থেকে দেখালাম যে আপনার সাব ক্যাটাগরি থেকে সাব ক্যাটাগরি বা আপনার এখান থেকে মেইন ক্যাটাগরি, তারপরে আপনার কোনো প্রোডাক্টে যাওয়া। তো এই যে কথাগুলো এখানে আমি বলছিলাম, এই সাইডে আসার পরে আমি সেই কথাগুলো এখানে লেখা আছে, সেগুলো অলরেডি আমি বলছি। তারপরে উদাহরণ দেখাচ্ছে যে হোম, পণ্য, ইলেকট্রনিক্স, মোবাইল ফোন, এই যে একটা ধরুন এই যে সিস্টেমে যাচ্ছে, এখানে যাওয়ার পরে ধরুন আবার এখান থেকে এই যে পিছন দিকে তারা কি করতে পারবে, ব্যাক করে আসতে পারবে। এটি ব্যবহারকারীদের সাইটে কিভাবে ভ্রমণ করছে তা বুঝতে এবং দ্রুত সঠিক জায়গায় যেতে সাহায্য করে।
তারপরে এখন আমরা এখান থেকে গুগল সার্চ কনসোলে ব্রেড কাম রিপোর্ট, তো এখন আমাদের গুগল সার্চ কনসোলে ব্রেড কাম রিপোর্টটা আমাদের কিরকম দেখায় আমরা যদি এখানে আসি, আসার পরে আমাদের এই যে ব্রেড কামের রিপোর্টটা এরকম দেখাচ্ছে। তো এখানে ধরুন আমাদের ভ্যালিড আমাদের ইউআরএল আছে 64 আছে, আর ইনভ্যালিড কোড আছে 22 একটা ক্রিটিক্যাল ইস্যু আছে। আমরা যদি ইনভ্যালিড উঠাই দেই, উঠাতে পরে ভ্যালিডের 64 এর এখানে আমরা যে গ্রাফ আকারে গেলে কোন তারিখে কোন ইউআরএল গুলো আপনারা এখানে দেখতে পারবেন। তারপর আপনারা এখানে ভ্যালিড ইউআরএল দেখার জন্য এই যে ভিউ ডাটা অ্যাবাউট ভ্যালিড আইটেম এখানে ক্লিক করলে আমরা 64 ভ্যালিড আইটেম গুলো এই যে এখানে ইউআরএল গুলো দেখাচ্ছে। তো এগুলো আমাদের এখানে ভ্যালিড আইটেম লাস্ট ডেটের কয় তারিখে সেগুলো আমরা এখান থেকে দেখতে পারি। তো এখন ধরো তারপর আমরা যদি আবার এখানে আমরা ব্রেড কাম আসি, আসার পরে ধরুন এখন আমরা ইলেকট্রিক কোনোটাতে আমরা যদি ইনভ্যালিড দেখতে চাই, তো এই যে এখানে গ্রাফ আকার দেখতে পারেন। তারপরে এখানে নিচ দিকে আসলে আমাদের এখান থেকে ধরেন যে ইনভ্যালিড যে আমাদের 22টা ইউআরএল আছে সেটা কিন্তু এখান থেকে ধরুন আমরা নিচ দিকে আসলে এই যে আমাদের মিসিং ফিল্ড হোয়াই আইটেম আর ইনভ্যালিড, তো আমাদের আইটেম কেন ইনভ্যালিড, তো আমাদের কয়টা আছে 22টা। তো এই 22টা ধরুন এই যে ইনভ্যালিড এখানে আইটেম, তো সেটা আমাদের কি মিসিং আছে, আমাদের এখানে যে ব্রেড কামের মধ্যে মিসিংটা কি, এই যে মিসিং ফিল্ড আইটেম ইন আইটেম লিস্ট এলিমেন্ট। তো আমরা এখানে ক্লিক করার পরে এখানে 22টা আইটেম আমাদের এফেক্টেড, এগুলো কোন কোন আইটেম গুলো মানে কোন কোন ইয়ার গুলো সেগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পারতেছি। তো এখানে এই যে যে মিসিংটা দেখাচ্ছে, তো এই মিসিংটা কি, তো এইটা আমাদের এখানে যদি আমরা এটা বুঝতে চাই, আমরা এইটা এখান থেকে কপি করে সিলেক্ট করে কপি করে আমরা যদি একটু চ্যাট জিপিটি চলে আসি, আসার পরে যদি আমি এখানে এটা এখানে পেস্ট করে আমি লিখে দিলাম কি বাংলা, তাহলে বাংলা লেখার পর আমি এন্টার প্রেস করি, তাহলে এখন আমাদের এই যে আইটেম লিস্ট আমাদের এখানে যে মিসিং ফিল্ডটা কি আমরা এখানে ক্লিয়ার বুঝতে পারবো। তাহলে মিসিং ফিল্ড আইটেম ইন আইটেম লিস্ট এলিমেন্ট হলো একটি সাধারণ ত্রুটি যা যখন আপনি স্ট্রাকচার ডাটা যেমন স্কিমা মার্কআপ সেট আপ করেন তখন দেখা দিতে পারে। এটি একটি বিশেষ ধরনের ত্রুটি যা সাধারণত আইটেম লিস্ট এলিমেন্ট ফিল্ডের মধ্যে আইটেম ফিল্ডের অভাবের কারণে ঘটে। তো কিভাবে এই ত্রুটিটি কাজ করে, আইটেম লিস্ট এলিমেন্ট একটি প্রপার্টি বা এলিমেন্ট যা সাধারণত একটি লিস্ট বা এলিমেন্টের তালিকা এর অংশে হিসাবে কাজ করে, যেমন একটি ওয়েব পেজে প্রদর্শিত তালিকা বা পণ্যগুলির ধারাবাহিকতা। আইটেম হচ্ছে ওই আইটেম লিস্টের একটা অংশ যা তালিকার একটা আইটেমের বিস্তারিত তথ্য প্রদান করে। যদি তুমি ফিল্ডে অনুপস্থিত থাকে তবে গুগল সার্চ কনসোল বা অন্য যে কোনো স্ট্রাকচার ডাটা টুল এই ত্রুটি রিপোর্ট করে। উদাহরণস্বরূপ কিরকম, ধরা যাক আপনি একটি পণ্যের তালিকা আইটেম লিস্ট স্কিমা তৈরি করেছেন, এই যে এখন তৈরি করছে এই ধরেন এটাকে জেসনএলডি আমাদের যে এখানে যে স্কিমাটা করা থাকে, মানে এখন আমাদের স্কিমা মার্কআপে আমরা যে ব্রেড কামের যে স্কিমাটা তৈরি করি সেই ক্ষেত্রে কোডিং গুলো কেমন থাকে, এই যে আইটেম লিস্টের এখানে স্কিমা করা আছে। তো এখানে এখানে ধরুন যে কি আছে পজিশন নেম, তারপরে যে টাইপ লিস্ট আইটেম পজিশন নেম প্রোডাক্ট। তো এই জেসনএলডি স্কিমা আইটেম ফিল্ডে অনুপস্থিত যা মূল ত্রুটির কারণ। আইটেম ফিল্ডের উপস্থিতি নিশ্চিত করতে যাতে প্রতিটি তালিকা আইটেমের জন্য সঠিক ডাটা উল্লেখ করা হয়, সঠিক কিছু স্কিমা এভাবে হতে পারে। এখানে ধরুন আমাদের কিছু মিসিং আছে, শুধু নেম আছে কিন্তু আমাদের আইটেম কিন্তু এখানে নাই। আইটেমের নেম প্রোডাক্ট 1 2 দেওয়া আছে কিন্তু নিচে কিন্তু আমাদের যে আইটেম থাকবে আইটেমের কিন্তু ইউআরএল থাকবে সেটা কিন্তু এখানে দেওয়া নাই। তো সেটা আমরা যদি নিচে আসি, নিচে আসলে দেখবেন যে এখানে কিন্তু দেওয়া আছে, এই যে আমি যেটা বলছিলাম ইউআরএল, এই যে এখানে নেমের পরে ইউআরএল, এখানে আপনি দেখবেন এই যে নেমের পরে আমাদের এই যে ইউআরএল। তো আমাদের আইটেম যেটা থাকবে সেটা নামের পাশাপাশি কি দেখতে হবে, সেই আইটেমের ইউআরএল থাকতে হবে। তো এই বিষয়টা এখানে কিন্তু বুঝাইছে। তো এই যে এখানে ইউআরএল দেওয়া আছে এখানে আইটেমের পরে, এখন নিচে আসলে ধরুন এই যে আরেকটার মধ্যে আইটেম লিস্ট আইটেম এই যে পজিশন 2 এর মধ্যে এই যে এখানে আইটেমের নেমের পরে ইউআরএল দেওয়া আছে। তো ইউআরএল থাকতে হবে আইটেমের, সেই বিষয়টা বলছে। এখানে আইটেম ফিল্ডে প্রতিটি তালিকা আইটেমের বিস্তারিত ডাটা যেমন প্রোডাক্টের নাম এবং ইউআরএল প্রদান করা হয়েছে। ত্রুটি কিভাবে ঠিক করবেন, স্ট্রাকচার ডাটা যাচাই করুন, আপনার কোডে আইটেম লিস্ট এলিমেন্টের মধ্যে আইটেম ফিল্ডে যুক্ত আছে কিনা যাচাই করুন। জেসন বা মাইক্রোডাটা ফরম্যাট আপনি যদি জেসন এলডি মাইক্রোডাটা বা আরডিএফ এ ব্যবহার করেন তাহলে নিশ্চিত করুন যে আইটেম ফিল্ড সঠিকভাবে উল্লেখিত হয়েছে। গুগল সার্চ কনসোল ব্যবহার করুন, গুগল সার্চ কনসোলের স্ট্রাকচার ডাটা রিপোর্টে গিয়ে ত্রুটির বিস্তারিত দেখুন এবং সেখানে আইটেম ফিল্ডের অভাব দেখতে পারেন, তারপর সংশোধন করুন। তাহলে এখানে আমাদের মূলত কি বিষয়টা বোঝাইছে যে এখানে আমাদের এই যে যে এররটা দেখা যাচ্ছে আইটেম লিস্ট এলিমেন্ট, এর ভিতরে কি আমাদের ধরেন যে এরকম এররটা হইতে পারে যে আমাদের আইটেমের আমরা নাম দিয়েছি, যে আইটেমের এই যে নাম দিয়েছি যেমন আগে দেখাচ্ছে এই যে আইটেমের শুধু প্রোডাক্ট 1 বা প্রোডাক্ট 2 এরকম নাম দেওয়া আছে, কিন্তু আমাদের যে আইটেম থাকবে সেটার কি একটা ইউআরএল থাকে। তো এখানে এই যে ইউআরএলটা ধরেন এখানে আমরা কিন্তু দেই নাই হয়তো বা, এই কারণে কিন্তু আমাদের এখানে এই যে এই এররটা দেখাচ্ছে আইটেম লিস্ট এলিমেন্টের মধ্যে শুধু আমরা আইটেমের নাম দেওয়া আছে, মানে আমাদের যে পেজগুলো পেজের নাম দেওয়া আছে কিন্তু সেই পেজের কোনো ইউআরএল আমরা দেখাই নাই। তাহলে আপনি যে পেজ বা পোস্ট আপনি যে প্রোডাক্ট দেখাবেন সেটার আপনার নাম থাকবে, নামের পরে সেই এটার প্রোডাক্ট বা পেজ বা পোস্টার আপনার কি থাকতে হবে, ইউআরএল থাকতে হবে। তাহলে নিশ্চয়ই আমরা কি নেম দিছি কিন্তু ইউআরএলটা আমরা ওই করে নেই, এই যে কোনটা উল্লেখ করে নেই, সেই কারণে আমাদের এখানে এই ধরনের ইউআরএল গুলোর মধ্যে কি আসছে আমাদের এই যে এররটা চলে আসছে আইটেম লিস্ট এলিমেন্ট।
তাহলে আমাদের সেই এফেক্টেড ইউআরএল গুলোর মধ্যে এগুলোর মধ্যে আমরা কি করছি নেম দিয়েছি এই রুলের, আমরা এখান থেকে এই লিঙ্কগুলা, কিন্তু আমরা এটার কি দিই নাই, আমরা সেখানে গিয়ে আমরা এই যে যেটা বলছে এখানে ইউআরএল আমরা সেটা দেখাই নাই। এই কারণে আমাদের আইটেম লিস্ট এলিমেন্ট এই মিসিং ফিল্ড এররটা চলে আসছে এখানে। তো সেগুলো আমাকে সলভ করে সলভ করতে হবে, করার পর আমাকে এই যে ভ্যালিডেট ফিক্স দিয়ে আমাকে ফিক্স করতে হবে। তো এটা হচ্ছে আমাদের এখানে এই ব্রেড কামের আমাদের এই মিসিং ফিল্ড আইটেম লিস্ট এলিমেন্টের আমাদের এররের বিষয়টা। তো সেটা কিন্তু আমাদের এখান থেকে এই যে দেখাচ্ছে সেটা আমাকে সলভ করে দিয়ে তারপর ফিক্স করতে হবে, ভ্যালিডেট ফিক্স থেকে ফিক্স করতে হবে। তো এখান থেকে কিন্তু আমরা এইভাবে বিষয়টা দেখতে পারি। তখন আমরা দেখলাম তারপরে লাস্ট আপডেট কয় তারিখে দেখাচ্ছে, তারপর চাইলে এক্সপোর্টে গিয়ে এখান থেকে আপনারা এক্সপোর্ট করতে পারেন, যে কোনো একটা ফরম্যাটে এক্সপোর্ট করতে পারেন। এই হচ্ছে এখানে ব্রেড কামের এই বিষয়টা। তো ব্রেড কাম সেটা আমরা বললাম। আবার যদি মনে করেন আমি এখানে একটু আসি, আসার পরে কিন্তু এই যে গুগল সার্চ কনসোল ব্রেড কাম রিপোর্টটা তো অলরেডি আমরা দেখলাম। তারপর আমরা পড়ি এখানে কি লিখছে, গুগল সার্চ কনসোল ব্রেড কাম সেকশনে গুগল আপনার সাইডে ব্রেড কাম স্ট্রাকচার ডাটা যা আপনি স্কিমা.org যে মার্কআপ ব্যবহার করে যুক্ত করেন সম্পর্কিত তথ্য প্রদান করে। এটি বিশেষত স্ট্রাকচার ডাটার সাথে সম্পর্কিত এবং গুগলের সাইটের সঠিক কাঠামো বুঝতে সাহায্য করে। এই কাঠামোতে সার্চ রেজাল্টের সাইটের ভালো প্রদর্শন করতে সাহায্য করে। তারপরে গুগল সার্চ কনসোলে ব্রেড কামের জন্য দুটি প্রধান রিপোর্ট থাকতে পারে। ভ্যালিড ব্রেড কাম, গুগল সার্চ কনসোল দেখাবে আপনার সাইটে কতগুলো ব্রেড কাম সঠিকভাবে ইন্ডেক্স করা আছে এবং সেগুলো গুগল সার্চ রেজাল্টে সঠিকভাবে প্রদর্শিত হচ্ছে। ইনভ্যালিড ব্রেড কাম, অভ্যন্তরীণ ব্রেড কাম সমস্যা, যদি কোনো ব্রেড কাম সঠিকভাবে সেট না করা থাকে বা কোনো ভুল তথ্য থাকে তবে গুগল সার্চ কনসোলে অভ্যন্তরীণ ত্রুটির তথ্য দেখা যাবে, যেমন ভুল মার্কআপ ব্যবহৃত, ব্রেড কামের কোনো উপাদান সঠিকভাবে লেখা হয়নি, তারপরে গুগল ব্রেড কামের জন্য নির্দিষ্ট কোনো ইউআরএল বা পেজ পাচ্ছে না। তো এই যে যেদিন আমরা বললাম এখানে যে ব্রেড কামের মধ্যে একটা ভ্যালিড ইনভ্যালিড যেগুলো আমরা দেখলাম এই বিষয়গুলো কিন্তু এখানে লেখা আছে, ভ্যালিড আর ইনভ্যালিড। তো এগুলো এখানে পড়া আমি যেগুলো বললাম সেই বিষয়গুলো এখানে লেখা আছে। তারপরে ব্রেড কামের সমস্যা কিভাবে সমাধান করবেন, যদি গুগল সার্চ কনসোলের রিপোর্ট ব্রেড কামের কোনো ত্রুটি সতর্কতা দেখা যায় তবে আপনাকে নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করে ঠিক করতে হবে। কি কি ধাপগুলো? স্ট্রাকচার ডাটা সঠিকভাবে ইনস্টল করা নিশ্চিত করুন। গুগল স্কিমা.org এর সাহায্যে ব্রেড কাম মার্কআপ সংযুক্ত করে জেসন এলডি বা মাইক্রোডাটা ফরম্যাট ব্রেড কামের মার্কআপ তৈরি করুন এবং সেগুলো সঠিকভাবে আপনার এইচটিএমএল কোডে যোগ করুন। নিশ্চিত করুন যে আপনার সাইটে ব্রেড কাম লজিক্যাল এবং ব্যবহারকারী সঠিকভাবে দিক নির্দেশনা দিচ্ছে। তো এখানে এই যে বিষয়গুলো বলো এগুলো আমাদের কি করতে হবে, এই ব্রেড কামের এই ধাপগুলো অনুসরণ করে আমাদের যদি এই ব্রেড কামের কোনো সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে দূর করতে হবে। তো এই ব্রেড কাম বিষয়টা কি মূলত এখানে আমাদের ওই যে আমরা তো এটা আগেই জানছি আমাদের এটা নেভিগেশনের বিষয়, কিন্তু এটা আমাদের তৈরি করার জন্য ব্রেড কাম আমাদের কি একটা স্কিমা মার্কআপের বিষয়। তো স্কিমা মার্কআপের মধ্যে কিন্তু অনেকগুলো স্টেপ আমাদের আছে, প্রোডাক্ট স্কিমা, আর্টিকেল স্কিমা, হাউ টু, এফএকিউ, তার মধ্যে কিন্তু ব্রেড কামও আমাদের একটা স্কিমা মার্কআপের বিষয়। তো এই ব্রেড কাম স্কিমা আপনি যখন তৈরি করবেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে এই যে প্রপারলি ভাবে সেই বিষয়গুলো দিতে হবে। যেমন এখানে এই যে কোডিং এ দিয়েছিলাম আমরা, এখানে যে আইটেম আপনার যখন লিস্ট আইটেম দিব সেই লিস্ট আইটেমের আপনার এখানে এই প্রোডাক্টটার কি নাম কি ইউআরএল এই বিষয়গুলো দিতে হবে, শুধু নেম দিলে হবে না, সেটা ইউআরএল দিতে হবে। দিয়ে আমাদের এখান থেকে এই যে এররটা দেখাই দিয়েছিল এই যে এখানে এই এররটা এই যে আইটেম লিস্ট এলিমেন্ট এররটা বলছে আমরা দূর করতে হবে। তো এখানে ধরুন এই যে আরো যে বিষয়গুলো আছে এগুলো আমাকে ফলো করতে হবে ব্রেড কামের, আপনার যদি কোনো এরর পান সেই ক্ষেত্রে। তো এখন এই ব্রেড কামের বিষয় কিন্তু আরো যদি আপনার ডিটেইলস জানতে চান সেই ক্ষেত্রে কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, আপনারা এখানে লেখেন ব্রেড কাম CRUMS ব্রেড কামস লেখা এন্টার প্রেস করলে এখানে দেখবেন আমার চ্যানেলের মধ্যে ব্রেড কামের উপরে বানানটা নিচে ভুল হয়েছে, আমি এখান থেকে একটু সঠিকভাবে লিখে দিচ্ছি ব্রেড কাম। বাস আমার চ্যানেলে এসে আপনারা এখানে সার্চ দেন ব্রেড কাম লেখা সার্চ দিলে বাস ব্রেড কামের ভিডিওটা আপনার এই যেখানে দেওয়া আছে হোয়াট ইজ ব্রেড কাম, এখানে কিভাবে এসইওতে ব্রেড কাম কাজ করে এই ভিডিওটা দেখলে ব্রেড কামের টোটাল বিষয়টা আপনারা ক্লিয়ার দিতে পারবেন। তারপরে ব্রেড কাম আমরা যেহেতু বলছি এটা একটা স্কিমা মার্কআপের বিষয়, আপনারা যদি স্কিমা মার্কআপের বিষয়গুলো আরো ভালোভাবে জানতে চান তাহলে আপনি এই যে এখানে যদি লেখেন স্কিমা লিখলে হবে অথবা স্কিমা মার্কআপ এখানে এন্টার প্রেস করলে এখান থেকে হোয়াট ইজ স্কিমা মার্কআপ ইন এসইও 1 ঘন্টা 22 মিনিটের ভিডিও, এখান থেকে আপনি স্কিমা মার্কআপের ব্রেড কাম ছাড়াও আর অন্যান্য যত স্কিমার বিষয় আছে সমস্ত বিষয়গুলো এই ভিডিওতে বলা আছে। তো আপনার এই ভিডিও দেখলে আপনি এখানে স্কিমা মার্কআপের ডিটেইলস বিষয়গুলো ক্লিয়ার দিতে পারবেন। তো যেহেতু আমাদের ব্রেড কাম আমাদের এখানে তৈরি করতে স্কিমা মার্কআপের মাধ্যমে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই ভিডিও দেখে আপনার ব্রেড কাম পাশাপাশি অন্য স্কিমাগুলো আপনার ক্লিয়ার দিতে পারবেন। তো এখন স্কিমা মার্কআপ ব্রেড কাম এই ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন আমার চ্যানেল থেকে, তাইলে আপনারা এখান থেকে এই যে ব্রেড কামের যে বিষয়গুলো বলতাছি পাশাপাশি স্কিমা মার্কআপ বলতাছি এগুলো আপনারা ক্লিয়ার দিতে পারবেন। তো অবশ্যই এখানে যখন আপনারা এই ব্রেড কাম স্কিমা মার্কআপ তৈরি করবেন সেই ক্ষেত্রে আপনারা এখানে যেই ধরনের আপনার এরর গুলো আসছে তো এই ইনভ্যালিড ট্যাবের এরর গুলো আসছে সেগুলো আপনাকে কি করতে হবে ওই ব্রেড কাম স্কিমা তৈরি করার সময় এই যে আমরা যেগুলো চ্যাট জিপিটি দেখলাম তো এই বিষয়গুলো অবশ্যই উল্লেখ করবেন, এর পরে এগুলো উল্লেখ করে দিবেন যে আপনার যে কোনো পেজ পোস্ট বা প্রোডাক্ট হলে সেটা নাম দিবেন, নামের পরে সেই প্রোডাক্ট বা পেজের বা আপনার সেই পোস্টার ইউআরএলটা নিচে দেখাই দিবেন, তাইলে আর এই এররটা আসবে না যেটা আমরা এখানে দেখলাম। বাস এই রয়েছে আমাদের এখানে এই ইনভ্যালিডের এই বিষয়গুলো, আর ভ্যালিডটা তো আমরা দেখলাম।
তাহলে এখানে ব্রেড ক্রাম্ব সম্বন্ধে কিন্তু আমরা সার্চ কনসোলের মধ্যে সেটা ভ্যালিড ইনভ্যালিড সেই সমস্ত বিষয়গুলো দেখলাম। তারপর এখান থেকে এসে ব্রেড ক্রাম্ব সম্বন্ধে আমরা জানলাম। তারপর এর উপকারিতাটা আমরা জানি। এসই উন্নতি সঠিক ব্রেড ক্রাম্ব নেভিগেশন গুগলকে সাহায্য করে আপনার সাইটের কাঠামো বুঝতে এবং একটি সার্চ রেজাল্ট সঠিকভাবে প্রদর্শিত করতে সাহায্য করে। তারপরে ব্যবহারকারী অভিজ্ঞতা, এটি ব্যবহারকারীদের জন্য ওয়েবসাইটের নেভিগেশনকে আরো সহজ এবং প্রাণচঞ্চল করে তোলে, যার ফলে তারা দ্রুত এবং সহজে প্রয়োজনীয় পেজে বসতে পারে। সার্চ রেজাল্ট বৃদ্ধি, ব্রেড ক্রাম্ব মার্কআপ গুগলকে সাইটের কাঠামো বুঝতে সাহায্য করে এবং এতে সার্চ রেজাল্ট আরো উন্নত দৃশ্যমানতা পাওয়া যায়। তারপর লাস্টে কি লেগেছে, গুগল সার্চ কনসোলের ব্রেড ক্রাম্ব সেকশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টুল যা আপনার সাইটের ব্রেড ক্রাম্ব নেভিগেশন সঠিকভাবে সেট আপ এবং অপটিমাইজ করতে সাহায্য করে। সঠিক ব্রেড ক্রাম্ব নেভিগেশন সাইটের ব্যবহারকারীদের অভিজ্ঞতা এবং এসইও র্যাঙ্কিং উন্নয়নে উভয়কে উন্নত করতে সাহায্য করে। তাহলে যদি সঠিক ব্রেড ক্রাম্ব আপনার কি করা থাকে, আমাদের এই সাইটের মধ্যে ব্যবহার করা থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি করবে, ব্রেড ক্রাম্ব ব্যবহার করতে গেলে এটা আমাদের ইউজার এক্সপিরিয়েন্স দিকটাও বেটার, পাশাপাশি আমাদেরকে এটা এসইও তে আমাদের র্যাঙ্কিংও আমাদের কি করবে, আমাদের এই সাইটটাকে সহযোগিতা করবে। তো অবশ্যই আমাদের সেই ব্রেড ক্রাম্ব বিষয়টা ভালোভাবে ইউজ করতে হবে। আর ব্রেড ক্রাম্বের যে আমাদের সাইটের কিরকম এটার সুবিধা অসুবিধা বা এটার আমাদের কিরকম পারফরমেন্স, সেটা কিন্তু আমরা ব্রেড ক্রাম্বের এই ইনহ্যান্স থেকে এসে আমরা এখান থেকে এটা ভ্যালিড ইনভ্যালিড এই রিপোর্টটা দেখতে পারি। তারপর রিপোর্ট দেখার পর এটা কিভাবে ইনভ্যালিড আর বিষয়গুলো আমাদের এখান থেকে সলভ করতে হবে, সেই বিষয়গুলো তো অলরেডি আমরা পড়লাম। আমরা এখান থেকে গুগল ডক্স থেকে এখান থেকে বিষয়গুলো বললাম। তারপর চ্যাট জিপিটিতে যে আপনার যা দরকার সেখানে লিখে দিবে বা গুগল জিপিটিতে লিখে দিবে, সেগুলো আপনার যাই না সেখান থেকে আপনার বিষয়গুলো পড়ে আপনি ইজিলি ফিক্স করে নিতে পারেন। বাস আমরা ব্রেড ক্রাম্ব এখানে জানার পরে এখন আমরা পরবর্তীতে আমাদের ইনহ্যান্সের মধ্যে আরেকটা বিষয় আছে কি, রিভিউ স্লিপ। তো এই রিভিউ স্লিপটির মধ্যে ভ্যালিড আছে আমাদের 18টার মতো ইউআরএল আর এখানে ইনভ্যালিড নাই। তো আমরা এখানে এটা দেখার আগে আমরা রিভিউ স্লিপের বিষয়টা একটু জানি। তো এই বিষয়টা কি, তো এটা জানার জন্য এখানে আমার লেখা আছে টম করি। গুগল সার্চ কনসোল রিভিউ স্লিপ হলো একটি ধরনের স্ট্রাকচার ডাটা বা স্কিমা মার্কআপ যা আপনার ওয়েবসাইটের পেজে থাকা রিভিউ বা রেটিং, যেমন প্রোডাক্ট রিভিউ, সেবা ইত্যাদি সেবা রিভিউ সম্পর্কে গুগলকে জানায়, যাতে সার্চ রেজাল্টে রিভিউ স্টার এবং রেটিং প্রদর্শিত হয়। এটি আপনার ওয়েবসাইটে ক্লিক থ্রু রেট বাড়াতে সাহায্য করে, কারণ ব্যবহারকারীরা সার্চ রেজাল্টে আরো স্পষ্ট আকর্ষণ তথ্য পেতে পায়। গুগল সার্চ কনসোল রিভিউ স্নিপটা কি, আমরা এটা পড়ি। রিভিউ স্নিপ হলো একটি রেটিং বা রিভিউ সংক্রান্ত বিশেষ চিহ্ন যা আপনার সাইটের পেজে থাকা প্রোডাক্ট, সার্ভিস বা কোনো কন্টেন্টের উপর রিভিউ বা রেটিং দেখায়। এই তথ্য গুগল সার্চ রেজাল্ট আরো দৃষ্টিনন্দন ভাবে প্রদর্শিত হয় এবং এটি সাধারণত স্টার রেটিং, পরিমাণ সামগ্রিক রেটিং এবং কখনো কখনো রিভিউ লেখার তারিখ দেখায়। তো এখানে ধরেন উদাহরণ কি বলেছে, ধরা যাক আপনার একটি প্রোডাক্ট পেজ আছে যেখানে কিছু গ্রাহক রিভিউ দিয়েছে। এই রিভিউগুলো যদি সঠিকভাবে স্ট্রাকচারটা এসে মার্কআপ করা থাকে, তবে গুগল সার্চ রেজাল্টে এমন কিছু দেখাবে। কিরকম দেখাবে, এই যে এরকম স্টার, তারপরে এটি একটি দুর্দান্ত পণ্য, তারপরে এভারেজ রেটিং। এইভাবে কিন্তু এখানে প্রোডাক্টের রিভিউ গুলো আমরা দেখতে পারি। তো এই বিষয়টা বলছে এখানে। তারপরে গুগল সার্চ কনসোলের রিভিউ স্নিপের রিপোর্টটা কিরকম, গুগল সার্চ রেজাল্টের রিভিউ স্নিপ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং রিপোর্ট দেখায় যা আপনাকে সাহায্য করতে পারে সঠিকভাবে স্ট্রাকচারটা ইমপ্লিমেন্ট করতে এবং কোনো সমস্যা সমাধান করতে। তো ভ্যালিড রিভিউ রিপোর্ট, তো এটা কোনটা, গুগল সার্চ কনসোলে দেখায় কতগুলো পেজ সঠিকভাবে রিভিউ স্নিপ বা রেটিং মার্কআপ ব্যবহার করা হয়েছে। এটি দেখায় যে সেগুলো গুগল সার্চ রেজাল্ট সঠিকভাবে প্রদর্শিত হয়েছে। তো এখানে এটা কোনটা, আমরা ওদের একটু এখানে আসি। আসার পরে এই যে আমরা রিভিউ স্নিপেট আসার পরে এই যে ভ্যালিড আমাদের ডাটাগুলো আছে, তো এখানে ভ্যালিড গুলো আমরা এখান থেকে ইনভ্যালিড উঠাই দিলাম। ভ্যালিডের মধ্যে যেখানে এটা গ্রাফ আকারে দেখাচ্ছে, তারপরে গ্রাফে গেলে আপনার এই যে কোন ডেটের আপনার কোন ডাটাটা সেটা দেখতে পারেন। তারপরে এটা ভ্যালিড ডাটাগুলো দেখার জন্য এখানে ক্লিক করে দেখতে পারি। তাহলে গুড জব, নো ইস্যু ডিটেক্টেড ইন দ্য লাস্ট 90 ডেজ। 90 ডেজের মধ্যে আমাদের এখানে রিভিউ স্নিপ আমাদের এখানে কোনো এরর নাই। তো এখানে আমাদের এখানে সঠিকগুলো দেখতে গেলে এখানে ক্লিক করি। এখানে আমাদের 18টা আইটেম আছে, 18টা আইটেম, 18টা যে লিঙ্ক, কোন কোন আমাদের এখানে এইগুলো আইটেম গুলো বা ইউআরএল গুলোর মধ্যে আমাদের এখানে সঠিক আছে সেগুলো আমরা এখান থেকে দেখতে পারি। ভ্যালিড আইটেমে যায় তো এগুলো দেখতে পারতেছি। তো এখন ধরুন আবার চাইলে এই ডাটাগুলো যেগুলো আছে ইউআরএল গুলো আমরা চাইলে এখান থেকে যে এটা শেয়ার করতে পারি। এই যে শেয়ারে ক্লিক করে আপনারা অন করে দিলে বাস এটা লিঙ্কটা আপনি নিয়ে কপি করে নিয়ে লিঙ্কটা কপি করে আপনার চাইলে আপনার যে কোনো জায়গায় আপনি শেয়ার করতে পারেন, আপনার ফ্রেন্ডদের কাছে বা আপনি কোনো সোশ্যাল অ্যাকাউন্টে শেয়ার করতে পারেন। তো তারপর এক্সপোর্টে গিয়ে আপনি গুগল শিট বা এক্সেল বা সিএসভি ফরম্যাটে আপনি এখান থেকে ক্লিক করে ডাউনলোড করতে পারেন আপনার ইউআরএলকে। এখানে এই সমস্ত বিষয়গুলো ডাউনলোড করতে পারেন। তারপর লাস্ট আপডেট কয় তারিখ আমাদের আজকে 28 তারিখ, 27 তারিখে লাস্ট আপডেট। তো এই বিষয়গুলো আপনি দেখতে পারেন। তারপর আমরা রিভিউ স্নিপটা আসি। আসার পরে তো আমাদের এখানে কোনো ইনভ্যালিড নাই, আমাদের কোনো ইনভ্যালিড নাই থাকলে কিন্তু আমরা দেখতে পারতাম। তো এখানে ইনভ্যালিড আমাদের যদি রিভিউ স্নিপ থাকে তো সেগুলো কিন্তু কি করতে হবে, আমরা যদি একটু আবার এখানে আসি। আসার পরে ধরেন ইনভ্যালিড রিভিউ স্নিপ, এখানে কি লেখা, আভ্যন্তরীণ রিভিউ স্নিপের সমস্যা। যদি কোনো রিভিউ স্নিপ মার্কআপ সঠিকভাবে প্রয়োগ না করা হয়, তবে গুগল সার্চ কনসোল আপনাকে ত্রুটি জানিয়ে দেবে। এটি দেখায় রেটিং স্টার বা রিভিউর উপর সঠিক মার্কআপ ব্যবহার করা হয়নি।
কোনো প্রয়োজনীয় ফিল্ড বাদ করছে। গুগল কিছু রিভিউকে স্নিপকে ইগনোর করছে, কারণ সেগুলো যথাযথভাবে এখানে সার্চ ইঞ্জিনে প্রদর্শিত হতে পারে। রিভিউ স্ন্যাপের উপকারিতা, তো এখানে আমরা কি ইনভ্যালিড রিভিউর বিষয়টা কি এখান থেকে জানলাম। তারপর এটার উপকারিতাটা কি, এসইও উন্নতি। যদি আপনি স্ট্রাকচার ডাটা দিয়ে রিভিউ মার্কআপ করেন, গুগল সার্চ রেজাল্ট আপনার পেজকে স্টার র্যাঙ্কিং সহ প্রদর্শন করে। এটি আপনার ওয়েবসাইটের ক্লিক থ্রু রেট সিটিআর বৃদ্ধি করতে সাহায্য করে, কারণ এটি ব্যবহারকারীর চোখে আরো আকর্ষণীয় হয়ে ওঠে। 2 নম্বরে কি, বহু রিভিউ বা রেটিং এর মাধ্যমে বিশ্বাসযোগ্যতা। রিভিউ স্ন্যাপ সাধারণত আপনার প্রোডাক্ট বা সেবার বিশ্বাসযোগ্যতা এবং মান প্রদর্শন করে। যখন কেউ একটি ভালো রেটিং দেখে, তার আপনার সাইটে ক্লিক করতে আগ্রহী হয়। তারপরে কি, ব্যবহারকারী অভিজ্ঞতা। রিভিউ স্ন্যাপে ব্যবহারকারীদের একটি নির্দিষ্ট পণ্য বা সার্ভিস সম্পর্কে দ্রুত ধারণা দেয়। এটি তারা আপনার ওয়েবসাইটে ঢোকার আগে তাদের পছন্দ বা সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তাহলে এখন আমরা রিভিউ স্ন্যাপটার উপকারিতা সেগুলো আমরা জানলাম। এখান থেকে রিভিউ স্ন্যাপ কিভাবে কার্যকর করে, তাই এখানে রিভিউ স্ন্যাপ কিভাবে কার্যকর করবেন, স্ট্রাকচার ডাটা সঠিকভাবে ব্যবহার করবেন। গুগল আপনার ওয়েবসাইটে রিভিউ স্ন্যাপ প্রদর্শন করার জন্য schema.org মার্কআপ ব্যবহার করতে বলবে। আপনি JSON, LD, মাইক্রোডাটা অথবা RTF ফরম্যাটে এই মার্কআপ প্রয়োগ করতে পারবেন। সঠিক ফিল্ড ইনক্লুড করুন। রিভিউ স্ন্যাপে সঠিকভাবে কাজ করার জন্য আপনাকে অন্তত রেটিং, রিভিউ, টেক্সট এবং রিভিউ লেখকের মান অন্তর্ভুক্ত করতে হবে। গুগল কর্তৃক অনুমোদিত রিভিউ স্ন্যাপ ব্যবহার করুন। গুগল কোন ধরনের রিভিউ স্ন্যাপ গ্রহণ করবে এবং কোন ধরনের স্ন্যাপ গ্রহণ করবে না তা জানতে গুগলের গাইডলাইনগুলো অনুসরণ করুন। উদাহরণস্বরূপ, গুগল বট জেনারেট রিভিউ বা ফেক রিভিউ গ্রহণ করে না। তারপরে গুগল সার্চ কনসোল থেকে ত্রুটি সমাধান। গুগল সার্চ কনসোল যদি রিভিউ স্ন্যাপ সম্পর্কিত কোনো ত্রুটি রিপোর্ট করে, তবে আপনি তা সমাধান করতে পারবেন। আপনার মার্কআপ কোড সমস্যা থাকলে তা সঠিকভাবে আপডেট করুন। যদি কোনো রেটিং বা রিভিউ ফিল্ড বাদ পড়ে যায়, তা সম্পূর্ণ করুন। সার্ভারের সঠিক সাইটে সঠিকভাবে স্ট্রাকচার যুক্ত করবেন কিনা নিশ্চিত করুন। এইভাবে গুগল সার্চ কনসোলের রিভিউ স্ন্যাপ সেকশন আপনাকে আপনার সাইটের রিভিউ এবং সঠিক রেটিং সঠিকভাবে মার্কআপ করতে এবং কোনো সমস্যা সমাধান করতে সাহায্য করবে, যাতে সার্চ রেজাল্টে ভালোভাবে প্রদর্শিত হয়। তাহলে এখানে কিন্তু আমরা এই রিভিউ স্ন্যাপ সম্বন্ধে অনেক কিছু জানলাম। এখান থেকে রিভিউ স্ন্যাপ এটা আমাদের যে এটা কি, বিষয়টা কি, তারপর এটার রিভিউ স্ন্যাপটা আমাদের সার্চ কনসোলের কি কি ধরনের ভ্যালিড ইনভ্যালিড বিষয়গুলো দেখা, উপকারিতা কি, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু, তারপরে রিভিউ স্ন্যাপটা কিভাবে কার্যকর করতে হবে সেটা আমরা জানলাম। তো এখন এটা যদি মনে করেন আমরা এখান থেকে একটা যে কোনো কিওয়ার্ড লেগে সার্চ দিই, যেমন আমি একটা কি লিখলাম, ধরেন আমি এখানে লিখলাম, ধরেন আমি চকোলেট কেক রেসিপি লিখলাম। লেখার পর এখানে ধরুন আমাদের কিন্তু এই যে প্রোডাক্ট গুলো আছে, আপনার চকোলেট কেকের রেসিপি, এই প্রোডাক্ট গুলোর মধ্যে এখানে ধরেন যে কি এই যে রিভিউ দেখাচ্ছে, এখানে কি, এখানে এই যে রেটিং, এর রেটিং কত, 5 স্টার রিভিউ। এর রিভিউ কিরকম, রেটিং কিরকম, রিভিউ কিরকম, এটা এই কেকটা রান্না করতে 45 মিনিট সময় লাগবে। এটা আপনার এই যে ইনগ্রেডিয়েন্ট বা ইনস্ট্রাকশনটা দেওয়া আছে এখান থেকে। তারপর নিচে আসলে ধরেন যে আরো দেওয়া আছে, আরো নিচে আসবে যে এগুলো দেওয়া আছে, তারপরে এটা রান্না করার জন্য কি কি লাগবে। তো এখানে এইভাবে কিন্তু আপনার ওই যেটার মধ্যে আপনি এরকম স্কেমা মার্কআপ, আপনি মানে প্রোডাক্ট স্কেমা তৈরি করবেন, মানে আপনার যে প্রোডাক্টের জন্য আপনি কি করবেন, রিভিউ আপনি স্নিপ আপনি তৈরি করবেন, সেই প্রোডাক্ট স্কেমা তৈরি করার সময় আপনি যে রিভিউ বিষয় সেট করবেন, সেক্ষেত্রে আপনি ওই ধরনের প্রোডাক্টের জন্য এখানে নিচে কিন্তু এই যে এই বিষয়গুলো চলে আসবে। তো এখানে এই যে রেটিং, রিভিউ স্টার, কতক্ষণ লাগবে, তারপরে এটার ইনস্ট্রাকশন, এই বিষয়গুলো কিন্তু আপনি যদি তৈরি করেন, আপনি স্কেমা মার্কআপ এই মানে প্রোডাক্ট স্কেমা তৈরি করেন, সেক্ষেত্রে রিভিউ গুলা ব্যবহার করলে সেই রিভিউ স্নিপ হিসেবে আপনার এই সাইট থেকে কিওয়ার্ড লেখা সার্চ দিলে ওই ধরনের প্রোডাক্টের জন্য আপনার যে স্কেমা তৈরি করছেন, প্রোডাক্ট স্কেমা, সেখানে রিভিউ দেখলে এই নিচে এরকম এই যে রেটিং স্টার, এরকম কতক্ষণ লাগবে, রিভিউ, এরকম কিন্তু আপনার কি অর্থাৎ আপনার সাইট থেকেও সেই ধরনের প্রোডাক্ট গুলো ভিজিটর এইভাবে দেখতে পারবে। এতে কি এর মধ্যে ক্লিকটা বেশি হয়। তো এইরকম মানুষ যখন দেখবে এখানে সবকিছু মানে একেবারে সবকিছু মানে পাইতেছে একসাথে, তো এখানে এরকম রেটিং দেখা, রিভিউ দেখা মানুষ কিন্তু এইসব ইগুলোর ক্ষেত্রে ক্লিকটা বেশি করে। এতে ক্লিকটা বেশি হলে আপনার কিন্তু সেল সম্ভাবনা বেশি থাকবে। তো আপনার যে ক্লিকটা আপনার কাস্টমার বেশি করে, এই ধরনের ক্ষেত্রে কিন্তু ভিজিটররা ক্লিকটা বেশি করে। এই কারণে কিন্তু আমরা এই প্রোডাক্ট স্কেম মার্কআপ ব্যবহার করি, মানে স্কেম মার্কআপ করলে, প্রোডাক্ট স্কেম করলে সেক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো আমাদের সেই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে হয়, আর্টিকেলের মধ্যে হয়, বা আরো যে বিভিন্ন ধরনের স্কেম আছে সেগুলো ব্যবহার করলে সেই ধরনের একটা ইগুলা আপনার প্রোডাক্ট গুলা বা আর্টিকেল গুলা বা আপনার যে ধরনের স্কেমা তৈরি করেন, সেই স্কেমা গুলোর মধ্যে কি হয় যে মানুষের আকর্ষণটা বেশি থাকে, মানুষের আকর্ষণ বেশি থাকে এবং ওগুলো ক্লিক বেশি করে এবং ওগুলো ভিজিটরের কাছে ইন্টারেস্ট বেশি হয়। তো এই বিষয়টা কাজ করে এখানে। তো এখন কিন্তু আমরা এগুলো জানলাম যে এই রিভিউ স্ন্যাপ কি, তো আমাদের প্রোডাক্টের যে রিভিউ থাকবে সেগুলো কিভাবে করতে পারি। তো এখানে কিন্তু তারপরে আপনারা এই যে এখান থেকে আমরা এখানে এসে সার্চ দিই, এখানে আপনার সেটা সার্চ দিলে আরো জানতে পারবেন যে আপনি, যেমন আমি এখান থেকে এটা নিয়ে আসি রিভিউ স্নিপ, এখান থেকে ধরুন আমি কিওয়ার্ডটা কপি করে আমি যদি চ্যাট জিপিটি এসে এখানে লিখি, লেখার পরে আমি লেখাতে বাংলা এন্টার প্রেস করি, তাহলে এখানে তোমার রিভিউ স্নিপ বাংলা লেখার পরে এখানে তোমার সুন্দরভাবে রিভিউ স্নিপ যে রেটিং বা রিভিউ যেগুলো পড়লাম, রিভিউর কাজ কি, স্টার রেটিং, বিশদ রিভিউ,
তারপরে উদাহরণ দিয়ে দেখাইতেছে, দেখেন এই দেখেন উদাহরণ দিয়ে ধরা যাক স্যামসাং গ্যালাক্সি 20 সার্চ করছেন, তাহলে গুগল সার্চ রেজাল্টে এই যে এরকম স্টার দেখাবে। এটা অত্যন্ত দীর্ঘমেয়াদী লাইফ শো, এই যে আপনার রিভিউ এরকম আপনার রেটিং মানে এভারেজ রেটিং এরকম ভাবে কিন্তু স্টার দিয়ে দেখায়, যে একটা কিওয়ার্ড দিয়ে দেখাচ্ছে। এটা আমি এখানে কিন্তু কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়েছিলাম, এই যে কিওয়ার্ড দিয়ে। তো এখন একটা এক্সাম্পল বলতে এরকম দিয়ে সিলে হবে। রিভিউ স্নিপ কিভাবে কাজ করে, যে স্কিমা মার্কআপ। রিভিউ স্নিপ চালু করার সময় আপনাকে ওয়েবসাইট স্কিমা এর মাধ্যমে রিভিউ বা এগ্রিগেট রেটিং স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে। তো আপনি যখন এটা আপনার এই প্রোডাক্টের জন্য আপনি যখন স্কিমা তৈরি করবেন, সেই ক্ষেত্রে ওই প্রোডাক্টের রিভিউ আপনি যখন দিবেন, সেই ক্ষেত্রে আপনার এখানে এগ্রিগেট রেটিং বা আপনার যে রিভিউ আপনার যে বিষয়গুলো ব্যবহার করতে হবে, এই যেগুলো বলছি ব্যবহার করলে আপনার এখানে দেখাবে। এই যে এখানে এগ্রিগেট রেটিং কি বিষয়টা এখানে দেখাচ্ছে, তারপরে রিভিউ স্নিপের উপকারিতা কি, এই যেগুলো লেখা আছে এগুলো পড়বেন সময় না, অন্য কিছু দেওয়া আছে, এগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন। বাস অলরেডি কিন্তু আমি যে বিষয়গুলো আলোচনা করছি, তারপরও আপনার এখানে চ্যাট জিপিটিতে এসে আপনার এখানে লেখেন, লিখলে আরো বিষয়গুলো আপনি জানতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনার এখানে এই রিভিউ স্ন্যাপের বিষয়টা কি কাজ করে। তারপরে এখানে আমরা এখানে যে বিষয়গুলো আমাদের সঠিক ইউআরএল ইনভ্যালিড থাকে, ইনভ্যালিড দেখাবে এই সার্চ কনসোল থেকে। এখান থেকে আমরা যে আমাদের যে এই রিভিউ স্নিপ মানে আমাদের যে রিভিউটা আমরা ব্যবহার করছি আমাদের যেই ধরনের ইউআরএল গুলোতে, মানে যে ধরনের প্রোডাক্টের আমরা ইউআরএল, তো সেইগুলো কিন্তু কতগুলো ভ্যালিড ইনভ্যালিড সেগুলো কিন্তু আমরা সার্চ কনসোলে এসে সেই রিপোর্টটা দেখতে পারি। দেখার পর ইনভ্যালিড গুলো থাকলে ইনভ্যালিড আমাদের এই রিভিউগুলোকে আমাকে এখানে যে ইউআরএল থাকে সেগুলো আমাকে কি করতে হবে, সেটা আমাদের ওয়েগুলো কি, সেগুলো কিন্তু আমরা এখান থেকে জানলাম। এখান থেকে যে আমাদের পড়ছি যে এই যে ইনভ্যালিড ইউআরএল এর ক্ষেত্রে কি করতে হবে, আমরা কিন্তু এখান থেকে পড়ছিলাম। তো এই বিষয়গুলো আপনারা একটু এই চ্যাট জিপিটিতে এসে বা এই গুগল জেমিনি যে সার্চ দেন, তো এই ধরনের প্রবলেম গুলো কিভাবে সলভ করতে হয়, তারপরে এই বিষয়গুলোকে সেগুলো আপনি আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। বোঝার পরে আপনার সার্চ কনসোলে এসে সেই ধরনের প্রবলেম গুলো দেখবেন, দেখে আপনার যেগুলো সলিউশন করে দেন, তাইলে বাস আপনার সাইট থেকে সেই ধরনের বিষয়গুলো সলভ হয়ে যাবে। তো এখানে ধরুন এইভাবে কিন্তু আমরা করতে পারি এখানে বিষয়গুলো। তাহলে এখন আমরা এখান থেকে ধরুন আমরা জানলাম যে আমাদের এই আজকের ভিডিওতে গুগল সার্চ কনসোলের মধ্যে যে আমাদের এখানে এই যে ইনহেন্স সেকশনের মধ্যে যে এএমপি ব্রেডক্রাম্ব তারপরে রিভিউ স্নিপ, তো এই বিষয়গুলো কি, এই বিষয়গুলো মূলত আমাদের এখানে যে এই সার্চ কনসোলের মধ্যে আমাদের এখানে কিভাবে এখানে বিষয়গুলো দেখায়, তো এগুলা প্রবলেম গুলো কিভাবে আমরা সলভ করতে পারি, তো এখানে কিভাবে আমরা এই সঠিক গুলো দেখতে পারি, এক্সপোর্ট করতে পারি, তো সেই সমস্ত বিষয়গুলো আপনাদের কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখন বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমরা আজকের এই এসইও ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 46 গুগল সার্চ কনসোল এনহ্যান্সমেন্ট এএমপি ব্রেডক্রাম্বস এন্ড রিভিউ স্নিপ, এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।